গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করছি তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু রোদ ভীষণ উঠেছে বন্ধুরা, এত গরম টেকাই যাচ্ছে না। কিন্তু আজকে আমার বাড়ির কিছু কাজ থেকে আজকে আমার ছুটি, যেমন ধরো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এগুলো কাজ আমাকে আজকে করতে হচ্ছে না, কারণ আজকে আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন উনি এসে গেছেন। কিন্তু সেজন্য ভাবলাম এই সোফার ঘরটা অর্থাৎ বসার ঘরটা না অনেক দিন থেকেই ঠিকমতো পরিষ্কার হয় না। আসলে আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা বা কেউ নেই, আর আমরাও খুব একটা এই ঘরে আসি না কোনো লোকজন আসা ছাড়া, সেজন্য ঘরটাকে সবসময় পরিষ্কার হয় না। কিন্তু আজকে ভাবলাম না, ঘরটাকে একবার পরিষ্কার করি। সেই কারণে আমি ভাবলাম সোফাগুলোকে একটু ঝেড়ে মুছে আবার ঠিকমতো পেতে রাখি, কারণ এগুলো ঠিকমতো না পাতলে না আসলে বুঝতেই তো পারো, ইঁদুর তারপরে তেলাপোকা এই সমস্ত জিনিসের খুব উপদ্রব শুরু হয়। তাতে কী হয়, জিনিসটাও নষ্ট হয়। আসলে এই সমস্ত জিনিস, এই সোফা বলো, আমাদের এই সংসারে যাবতীয় যা যা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত কিছুই আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে বানিয়েছেন। কারণ আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড যখন অনেক ছোট ছিলেন তখনই উনি মারা গেছেন। তারপর থেকে আমার শাশুড়ি মা চাকরিটা করতেন, একটি চাকরি করতেন, ওই চাকরিতেই উপর ভরসা করেই উনি আস্তে আস্তে এই জিনিসগুলোকে উনি তৈরি করেছেন। আর খুব কষ্টের মধ্যে এই জিনিসগুলোকে উনি তৈরি করেছেন। সে কারণে আমিও জিনিসগুলো যতটা পারি, প্রত্যেকটা জিনিস, সংসারের প্রত্যেকটা জিনিসকেই আমি যত্ন করেই করে রাখার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, আমার বিয়ের মোটামুটি 7 মাস পূরণ হয়ে 8 মাস চলছে, কিন্তু আজ অবধি আমি আমার শাশুড়ি মায়ের কোনো কিছুই কিন্তু চেঞ্জ করিনি। উনি যেরকম, যেটা যেখানে যেভাবে রেখেছেন আমিও সেইভাবেই সেটা রাখার চেষ্টা করি। কারণ দেখো, যতই হোক আমি তো নতুন লোক, তাই না? উনি তো এই সংসারটাকে এত বছর ধরে আগলে রেখেছেন। আমি যদি এসেই এখনই ওনার সমস্ত কিছু চেঞ্জ করে নতুনভাবে তৈরি করার চেষ্টা করি, আমার মনে হয় না সেই জিনিসটা ঠিক হবে। কোথাও একটা নিজের অধিকার স্থাপন করা মনে হয় আমার। সে কারণে উনি যেভাবে সংসারটাকে এতদিন আগলে রেখেছেন, ভালোবেসেছেন, ওইভাবেই আমিও সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি। জানি ওনার মতো করতে পারবো না, কারণ ওনার মতো দক্ষতা আমার নেই, কিন্তু যতটা পারা যায় চেষ্টা করি আমি, যে উনি যেভাবে বলেন বা যেভাবে করতে বলেন আমিও চেষ্টা করি সেইভাবেই সবটা করা। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সোফাটাও পরিষ্কার করা হয়ে গেল, এবং সোফার উপরে একটি চাদর পেতে দিলাম। এর উপরে মা সুন্দর সুন্দর সাদা রঙের কতগুলো ছোট ছোট কুশনের কাভারের মতো আছে, ওই কাভারগুলো আমি ঢেকে দেব। ঢেকে দিলে ঘরটাও সুন্দর লাগবে। তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এইগুলো না আসলে সব সময় তো করা হয় না এবং করা হয়েও ওঠে না। তাই ভাবলাম যে আজকে সময় যখন আছে আর এত গরম, থাক, যখন হাতে সময়ও পেয়ে গেছি, থাক, সুন্দর করে জিনিসগুলোকে পরিষ্কার করে পেতে পেতে রেখে দিই। দেখতেও ভালো লাগে। মাঝে সাঝে না একটু ঘর বাড়ি ঝাড়াঝাড়ি মোছামুছি করলে না দেখতেও কিন্তু ভালো লাগে, কি বলো? ওই চেনা পরিচিত ঘরটাই একটু কিন্তু অচেনা অচেনাও লাগে যখন দেখি সব কিছু, সব জিনিস খুব সুন্দর করে সাজানো আছে। জানো তো বন্ধুরা, আজকে না বাড়িতে এত গরম, শাশুড়ি মা বারবারই বলছেন, উফ, এত গরম সহ্যই করতে পারছে না। আসলে উনি হাই প্রেশারের রুগী তো, সেজন্য ওনার গরম পড়লে খুব কষ্ট হয়। আর জানো তো বন্ধুরা, আজকে আমি যতই কাজ করি কিন্তু মনটা না একদম ভালো নেই। বাড়িতে আমার মা শরীরটা ভালো না, যেতেও পারছি না, কারণ এদিকেও শাশুড়ি মা একা, আমি এত একাই ছেলের বউ না, বাড়িতেও কেউ নেই সেরকম, সেজন্য খারাপও লাগে। এই দেখো, আমার সোফা টোফা গোছানো হয়ে গেল, জায়গার জিনিস আবার জায়গাতে রেখে দিলাম, কারণ আমার বরমশাই যদি কোনো কিছু না পান তাহলে তো আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। সামনে একটা টেবিল আছে, টেবিলটাকেও মুছে টুছে পরিষ্কার করে নিলাম, কারণ সোফাটা পরিষ্কার করব, টেবিলটা পরিষ্কার করব না, কেমন লাগে, তাই সোফাটাকেও ভালো মতো পরিষ্কার করে নিলাম। এই দেখো, চলে আসলাম এবার ঘরে, কারণ আমার বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ আমার বরমশাই এতক্ষণ ঘুমাচ্ছিলেন। এখন স্কুলে যাবেন বলে উনি তড়িঘড়ি করে বিছানাটা ছাড়লেন। যাই হোক, কী আর করা যাবে, যাই বিছানাটাকে তুলে নিই, তুলে পরিষ্কার করি। আর বলো না, এই আমার জীবন, কোনো দিন 9টাতেও বিছানা তুলি, কোনো দিন 11টাতেও বিছানা তুলি। আমার বিছানা তোলা টাইমের কোনো শিডিউল নেই, বা কোনো একটা ফিক্সড টাইমও নেই যে সময় আমি বিছানাটা তুলব। এই দেখো, এখনও তো বিছানার মধ্যে চাদর রাখাই আছে, কারণ ওই যে বলেছিলাম ও যে গায়ে দেয়, যেহেতু গায়ে দেয় সেহেতু আমারও
কোনো ইয়ে নেই, আমিও তুলতে পারি না। আর এই হলো আমার মশারি, জীবনেও তো ভাঁজ করা শিখবো বলে তো মনে হয় না। ওই যাই হোক কোনোমতে জোড়া পাটলা দিয়ে যতদিন চলা যায়। ওই দেখো আজকে আবার সেটাও হচ্ছে না, কী যে দলা টলা হয়ে গেল। যাই হোক সেইভাবেই করে রাখার চেষ্টা করি, পারি না গো, কী করব বলো। আসলে কি বলো তো, মানে বাড়িতে যখন বাপের বাড়িতে থাকতাম না, সেইভাবে যে ঘরের খুব একটা কাজ টাজ করতাম তাও না। সারাক্ষণই পড়াশোনা শেষ হলো, তারপরে প্রাইভেট চাকরি, এইসবের মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখতাম। তো সেইভাবে না বাড়ির সংসারের কাজটা ঠিকভাবে আমার কোনো দিনই করা হয়নি। যাই দেখো এই তো পাহাড় বানিয়ে ফেললাম বালিশের ওপর বালিশ দিয়ে। যাই আজকে অ্যাকচুয়ালি কী বলো তো, কাজের না কোনো এনার্জি খুঁজে পাচ্ছি না। আসলে ওই যে বললাম মনটা বাড়িতেই পড়ে আছে মার কাছে। মার শরীরটা ভালো না, তো যখন থেকে শুনেছি তবের থেকেই মনটা ভালো না। এবার ভাবছি কখন যাব ওই চিন্তাতেই। যাই হোক পাহাড়ের বালিশ তো বানিয়েই ফেললাম, বালিশ দিয়ে পাহাড়, আর কি বলবো বলো। যাক এইভাবেই, যাক দেখে তো পরিষ্কারই মনে হচ্ছে, যাক তাহলেই হলো। যাই হোক খাটটাকে এবার ঝেড়ে টেড়ে একটু পরিষ্কার টরিষ্কার করি আর কি। মেয়েদের তো এটাই জীবন, তাই না? একটা বাড়ির থেকে এসে আরেকটা বাড়িতে ওইভাবেই সব কিছু মানিয়ে চলা, সব নিয়ম আচার মেনে চলা, এটাই তো এটা হয়তো শুধুমাত্র মেয়েরাই পারে। অন্যরা হয়তো এই জিনিসটা ঠিকভাবে পারতে পারবে না, এটা হয়তো শুধু মেয়েরাই আমরা করতে পারি। যাই হোক হয়ে গেল বিছানা তোলা। দেখেছো তো বন্ধুরা, কাজেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমার কতটা লেথার্জি কাজে, মানে সেইভাবে কাজের কোনো এনার্জিই পাচ্ছি না। আসলে মনটা ভালো নেই তো সেজন্যই। আর দেখো সবসময় যদি বলি না, এই বাড়িতেও সবাই খারাপ পায়, ভাবতে পারে যে তো এখানে ওইভাবে আছে। সেজন্য যতটা পারি হাসিখুশি থাকার, হাসিখুশিভাবে চলার চেষ্টা করি, যাতে কেউ বুঝতে না পারে। কারণ দেখতেও খারাপ দেখায়, যেহেতু এরাও তো সবসময় চেষ্টা করে না যে আমাকে ভালো রাখার। এবার এখানে যদি সবসময় মুখ কালো করে থাকি, ওরাও খারাপ পায়। সেই জন্য যতটা পারি নিজেকে ভালোভাবে রাখারই চেষ্টা করি। দেখো বালিশ টালিশ ঝেড়ে টেড়ে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এবার চলে আসলাম হচ্ছে ইয়ের দিকে। আলনাটা দেখলাম না, আলনাটা মোটামুটি গুছানোই আছে না। এবার একটা বড় কাজ হচ্ছে, সেটা হলো ড্রেসিং টেবিলের উপরেরটা। জানো তো আমার ননাস আমাকে বিয়েতেই ড্রেসিং টেবিলটা গিফট করেছিল। আর এই গিফটের উপরে, এই যে ড্রেসিং টেবিলটার উপরে তোমরা যত রকমের প্রাইজ দেখতে পাচ্ছ, আরও ঘরে অনেক প্রাইজ আছে। এগুলো প্রত্যেকটা প্রাইজই কিন্তু আমার বরের। এগুলো ও ফুটবল খেলে, ফুটবলে রেফারিও করে, ও সমস্ত জিনিস এই প্রত্যেকটা খেলাতে ও কোনো না কোনো প্রাইজ পায় এবং সেগুলো নিয়েও আসে। তো এইগুলো ওই সামনের ঘরটা মোটামুটি প্রায় সব ভর্তি হয়ে গেছে ওর প্রাইজ দিয়ে, আর রাখার জায়গা নেই। সেজন্য আমার খুব ইচ্ছা যে ড্রেসিং টেবিলটার উপরে ওর প্রাইজগুলো রাখবো। আসলে রাখা তো হয়, কিন্তু সবসময় তো ঝাড়া পোছা করা হয় না। কালকে জানো সন্ধ্যাবেলা দেখছি যে প্রাইজগুলোর মধ্যে পুরো ঝুল পড়ে গেছে, এত ঝুল পড়ে গেছে দেখতেও খারাপ লাগে। ওই জন্য আজকে সকালবেলা উঠে ভেবেছি না আজকে এগুলোকে সব পরিষ্কার করব। আর এই প্রাইজটা না কি বলো তো, এত ছোট, ঠিক ভালো লাগছে না। ওই জন্য আমি ভাবলাম যে থাক, এই প্রাইজটাকে রেখে দেবো সামনের ঘরে, আর সামনের ঘর থেকে একটা বড় প্রাইজ নিয়ে আসলাম, যেটা দেখতেও ভালো লাগছে আর দিনটা না এবার খুব সুন্দর লাগছে দেখতে। তাই সবগুলোকে একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কী হয় বলো তো, ফ্যান চলে তো, মাকে বললাম মা কেন এত ঝুল হয়। মা বললো যে ওই ফ্যান চলে তাতেই বলে ঝুল হয়। ঠিক বুঝতে পারলাম না, যাই হোক কিন্তু ঝুল তো হয়, ধুলোও পড়ে, কী করা যাবে, কিছু করার নেই। ওভাবেই পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, তো এখন আরও গরমকাল বেশি মনে হয় ঝুলটা পড়ছে। আর কি এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর জানো তো এই পর্দাগুলো তুলে দিলে না এত রোদ ঢোকে, প্রচণ্ড রোদ ঢোকে। এই দেখো আমি এবার দেখাচ্ছি তোমাদের আমার বরের গিফট। এখানে তো মাত্র 3টা দেখতে পাচ্ছ, গোটা ঘর জুড়ে ওর গিফট রয়েছে। অনেক ছোটোর থেকেই না ওর খেলার খুব বাতিক, মানে এই জন্য না সত্যি কথা বলতে এই দেখো আমার বরের কাজ, এই টেবিলটাকে অগোছালো করে রেখে দেয়। আবার এখানে তুমি কোনো জিনিস বেশি ধরতেও পারবে না, নাড়াচাড়াও করতে পারবে না, তাহলে আবার ব্যাস সেই বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি আর বলো না। যাই হোক এই টেবিলটা যতটা পারি মানে না ধরারই চেষ্টা করি, কিন্তু যখন বেশি নোংরা করে ফেলে তখন আবার না ধরেও পারি না। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর বলো না, তার জিনিস কোনোটাই নড়াচড়া করা যায় না। নড়াচড়া করলে আবার সে মাথা গরম হয়ে যায় যে কেন আমার জিনিস ধরেছো, আমার জিনিস জায়গা না পেলে ওরা মাথাটা গরম করে দেয়। যাই হোক এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে না আর কিছু দেখাতে পারলাম না, সেজন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। করে নিয়ে এই যে বাসনগুলো, এই কটা বাসনই আছে, কারণ মা হচ্ছে ওর আর মার খাওয়ার বাসনগুলো মেজে নিয়েছে। এই কটা হলো আমার বাসন, আর টুকিটাকি একটু বাসন ছিল। যাই হোক ওগুলোকে মেজে টেজে একটু নিচ্ছি। যাই হোক এগুলো এখন জল ঝরাবো,
জল ঝরিয়ে রেখে দেবো, বিকেলে ঘরে তুলে দেবো। নইলে না জল অবস্থায় ঘরে নিয়ে গেলে না ঘরটা নোংরা হয়ে যায়, জল জল পড়ে, ভালো লাগে না। যেন একটা ছোটো টেবিলের মতো রাখা আছে, ওই টেবিলের উপরে আমরা বাসনগুলো মেজে আমরা ওখানটাতে বাসনগুলো উবুড় করে দিই, জল ঝরে যায়। তারপরে আমরা সেগুলোকে বিকেলবেলা ঘরে নিয়ে আসি। যখনই বাসন মাজা হয় আমরা ওই টেবিলের উপরে বাসন মেজে রেখে দিই, ওখানে জল ঝরে তারপরে সেগুলোকে আমরা ঘরে নিয়ে আসি। আর জানো তো বন্ধুরা, খাওয়ার পরে না এইভাবে বসে বাসন মাজতে আমার খুব অসুবিধা হয়, কিন্তু কী করবো বলো, উপায় নেই, এইভাবেই করতে হবে। কারণ সিঙ্কে বেশি বাসন মাজা যাচ্ছে না, কারণ আমাদের এখানে জল অনেকটা নিচে নেমে গেছে, যেহেতু বৃষ্টি বাদল নেই, তাই আমরা জলটা খুব একটু সচেতনভাবেই ইউজ করছি। কারণ বেশি জল ইউজ করলে না মানে পরবর্তীকালে কুয়াতে, যেহেতু আমাদের পাম্প দিয়ে কুয়োর থেকে জল ওঠে, সেহেতু পরে মেশিনে হাওয়া ঢুকে গেলে পুরো মেশিনটাই খারাপ হয়ে যাবে, কোনো জলই আমরা পাবো না। সেই জন্য যতটা না হলে নয় ততটাই জল আমরা ইউজ করছি। মানে খুবই জলের সংকট চলছে, শুধু আমাদের বাড়ি বলে নয়, আমাদের এখানে যতগুলো বাড়ি আছে প্রত্যেকেই, সবাই তো ওই বাইরের কলের থেকেই জল নিয়ে নিয়ে বাড়ির সমস্ত কাজবাজগুলো করছে। কারণ সবারই একটা আতঙ্ক যে কুয়োর জল যদি আরও নিচে চলে যায় তখন তো পাম্প দিয়েও জল ওঠানো সম্ভব হবে না। আর বলো না, যাই হোক, এইভাবে আমরা করার চেষ্টা করি। দেখো না আমি কতটা কম জল খরচা করছি, কারণ বেশি জল খরচা করলে না ভয় লাগে, আবার যদি জল না পাওয়া যায়। এই দেখো বাসন টাসন তোমাদের সাথে গল্প করতে করতে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমি উল্টে সব দিয়েছি।